কতটা হন্টেড সেটা বলা তো এখন মুশকিল। আপনি আমার ভিডিও দেখেছেন না? অনেক এত দূর আসার পরেও আপনি আমার ওয়ান অফ দ্য সাবস্ক্রাইবার্স। এই বাড়িটার নাম হচ্ছে উত্তরায়ণ, এখানেই রবীন্দ্রনাথ থাকতেন। কোপাই নদীর ধার আর কি। সৃজনী শিল্পগ্রাম, সুরুল বড়বাড়ি বা সুরুল রাজবাড়ি নামে পরিচিত, যেটা এটাকে 3 পাহাড় বটগাছ বলা হয়। কঙ্কালীতলা। গুড মর্নিং শান্তিনিকেতনে। আজকে আমাদের ডে 2। গতকাল রাত্রে বৃষ্টি কমে গেছিলো এবং খুব স্বাভাবিকভাবে আমাদের ঘুমটাও খুবই ভালো হয়েছে। সো ইটস এ গুড মর্নিং। আজকে আমাদের সারাদিনে প্যাকড আপ প্ল্যান। প্রথমে তো বাইরে ব্রেকফাস্ট করব এবং তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব সাইট সিইং পয়েন্টসগুলো। সবকটাই মোটামুটি কভার করব। তো চলো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করা যায়। আশা করি আমাদের কলকাতা থেকে শান্তিনিকেতন বাই কার বাই রোড যে জার্নি এবং জার্নির ব্লগটা তোমরা প্রত্যেকে খুবই এনজয় করেছো। যদি কেউ এখনও অবধি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কালকে যা গাড়ির অবস্থা ছিল, গাড়ির দিকে তাকানো যাচ্ছিল না, তাই সকালবেলা এখন সাইট সিইংয়ে বেরোবো। তো এখন গাড়িটা একটুখানি হালকা পরিষ্কার করে নিচ্ছি, যদিও বাইরে একটু কাদা কাদা আছে। আর যদি পসিবল হয় আমরা রায়পুর রাজবাড়ি যাব, ভিজিট করব। তো তোমাদেরকে হালকা ওটারও একটা গ্লিমস দেবো। আমরা সবাই জানি যে রায়পুর রাজবাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য হন্টেড প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড, মানে সো কল্ড হন্টেড প্লেসেস। এটা তোমাদের জন্য একটা বোনাস এই ভিডিওটার মধ্যে থাকছে। তো আমরা চলে এসেছি রায়পুর রাজবাড়িতে। একটা রেমন্যান্টস বলা যায়, মোটামুটি 300 বছর আগেকার রাজবাড়ি এটা। কোথা দিয়ে ঢুকবো, কোথা দিয়ে বেরোবো কিছুই বুঝতে পারা যাচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এখানে আসতেন, ওপরে ওঠা সম্পূর্ণ নিষেধ। চলো ঢোকার রাস্তাটা তোমরা দেখো, জাস্ট একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে অলমোস্ট, এবং ভেতরে কিন্তু অসম্ভব টাইপের অন্ধকার একদম। দেখো পাখি উড়ে যাচ্ছে। ওপরে যেহেতু যাওয়া বারণ, তো ওপরটা গিয়ে দেখাতে পারছি না। জিনিসটার কতটা হন্টেড সেটা বলা তো এখন মুশকিল, তবে এতটুকু বলতে পারি যথেষ্ট ভয়ঙ্কর। মানে রাত সন্ধেবেলা এলে তো এখানে যথেষ্ট ভয়ই লাগবে, ভয় লাগার মতনই ব্যাপার, বাট দিনের বেলা কোনো ভয় নেই। দেখো এই সব জায়গাগুলো, এখানে কিন্তু সিলিং ছিল, তো সিলিংগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে অলমোস্ট। পাখি উঠছে। দেখো এখানে একটা সিলিং ছিল, সিলিংটা কিন্তু পুরো ভেঙে পড়ে গেছে। মোটামুটি এখন ওপরে যাওয়ার ক্ষেত্রে অ্যাবান্ডন ঘোষণা করা হয়েছে যে ওপরে যাওয়া কোনোভাবেই যাবে না, তার কারণ ওপরে গেলে যা তোমরা অবস্থা দেখছো, এই দেখো ভেঙে পড়ে গেছে অলমোস্ট, এবং গাছপালা জন্মে গেছে, মানে এটা আর কিছু নেই। এখানে আসাটা কিন্তু যথেষ্ট রিস্কি। আপনি আমার ভিডিও দেখেছেন না? সেটা হচ্ছে ক্রিস্টালো রিসর্ট শান্তিনিকেতন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেখবেন। থ্যাংক ইউ। আপনি কোথা থেকে? আমি বম্বে থেকে এসেছি। ওকে গ্রেট। আপনার নাম? অভিজিৎ রয়। ওকে, আমার নাম তো জানেন, সুদীপ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই জায়গাটা দেখো, দেয়ালের মধ্যে থেকে কীরকম বট গাছটা উঠেছে। তো বট গাছটা কিন্তু দেয়ালের মধ্যে থেকে কত পুরনো, তার মানে এটা বোঝা যাচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো রায়পুরের এই যে জমিদার বাড়ির যে কর্মকর্তা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে 10 একর জমি দান করেছিলেন, সেখানেই ওই বাড়িটা তৈরি হয়েছে। তো এই জিনিসটা দারুণ লাগলো এখানে আসার পরেও, এত দূর আসার পরেও। মানে আমার ভিডিও যে লোকজন দেখছে মুম্বাই থেকে, মিস্টার অভিজিৎ রয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, উনি আমার ওয়ান অফ দ্য সাবস্ক্রাইবার্স। উনি আমার ভিডিও দেখে আমার একটা ডায়লগ মনে রেখেছিলেন যে আমি গরিব মানুষ তাই বেসিক রুম নিয়েছি। তো সেটা তোমরা যারা দেখেছো অবশ্যই রেকগনাইজ করবে, সেটা হচ্ছে ক্রিস্টালো রিসর্টে। তো ইয়েস, ক্রিস্টালো রিসর্টে আমি বেসিক রুম নিয়েছিলাম ফর মাইসেলফ অনলি। ওখানে তো কোনো ফ্যামিলি ছিল না। এবং যদি তোমরা মনে করে দেখো ক্রিস্টালো রিসর্টের ভিডিওটাতেও আমি কিন্তু এই টি শার্টটাই পরেছিলাম। সো ইট ইজ অ্যাবসলিউটলি আ কোইন্সিডেন্স অ্যান্ড গ্রেট। দারুণ ফিলিংস হয় এগুলো, মানে অল ক্রেডিট গোস টু ইউ পিপল। এই পুরো এই বাড়িটাতেই নবাবের শুটিং হয়েছিল, নবাব সিনেমাটা, যেখানে রঞ্জিত মল্লিক পুলিশের ভূমিকা পালন করেছিলেন। তো ওখানে দাঁড়িয়ে উনি বলেছিলেন, কি বলেছিলেন বলো? আচ্ছা হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে উনি বলেছিলেন আমি এখানে। চতুষ্কোণ সিনেমার শুটিংও কিন্তু এই বাড়িটাতেই হয়েছে। বাড়িটাতে প্রচুর শুটিংস হয়, যেমন এখন দেখছো এখানে একটা ফটোশ্যুট চলছে। একবার ঢুকে দেখাই। এখানে তো ঢুকতে গেলে মনে হচ্ছে লাইট লাগবে, লাইট ছাড়া তো ঢোকাটা ডিফিকাল্ট না, এখানে ঢুকে লাভ নেই। হ্যাঁ এক্স্যাক্টলি। তোমরা জাস্ট ভেতরে ডার্কনেসটা দেখো, এই দেখো।
এগুলো যখন ফাংশনাল ছিল কত বড় বড় এক একটা ঘর, এবং সিলিংগুলো কত 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 উঁচু উঁচু, মানে লিটারালি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তার একটা প্রুফ দেই, ছোট প্রুফ। সেটা হচ্ছে আমি ক্যামেরার ফ্ল্যাশ গানটা অন করছি, এবার তোমরা আমাকে দেখতে পাবে। এই দেখো, আবার যদি বন্ধ করি ফ্ল্যাশ গানটা, দেখো তোমরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না, এতটাই অন্ধকার। তো আমরা আবার পুরনো জায়গায় চলে এসেছি, আমাদের পুরনো জায়গায়। লাস্ট টাইম তোমাদের সঙ্গে হোটেল রয়্যাল বেঙ্গলের ব্লগটা শেয়ার করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা অনেকেই দেখেছো। খুব ভালো রেসপন্স পেয়েছি এবং পাচ্ছি। তো আমাদের বাটার টোস্ট আর স্যান্ডউইচ চলে এলো। তো একটা জিনিস দেখানো, আমি বাটার টোস্টটাকে এগ স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি এইভাবে। ভালোই লাগছে। তো রয়্যাল বেঙ্গল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন সৃজনী শিল্পগ্রাম, ওখানে যাব। তারপরে নানান জায়গা ভিজিট করব। শুনেছি খুব সুন্দর জায়গা, তোমাদেরকেও দেখাবো আজকে। গাড়ির পার্কিং এর জায়গাটা পেয়ে গেলেই হলো। হ্যাঁ, রাস্তা চওড়া আছে। তো আমরা গাড়ি নিয়ে তো এসেছি, বাট এই ভাই নিয়ে যাবে বললো, রিকোয়েস্ট করলো, তাই এই ভাইয়ের টোটোতেই আমরা ঘুরছি বলতে পুরো সাইট সিইং করবো না। আমরা সৃজনী শিল্পগ্রামের সামনে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, খুব সুন্দর পার্কিং আছে। তো আমরা ওখানেই পার্কিং করেছি, 50 টাকা নেয় সারাদিন। ওখানে গাড়িটা পার্কিং করে আমরা এখন যাচ্ছি বিশ্বভারতী। এখন অলমোস্ট বাজে হচ্ছে 12টা। 12:30টার সময় মিউজিয়ামে টিকিট কাটা দেওয়া বন্ধ করে দেয়, 1টা অবধি খোলা থাকে, 1টার পর সব বের করে দেওয়া। আচ্ছা, হ্যাঁ। আবার 2টোর পর আবার খোলা হয়। তো আমরা এখন তাড়াতাড়ি গিয়ে আগে মিউজিয়ামটা দেখব, এবং এই ভাইয়ের টোটোতে আমরা যাব হচ্ছে বিশ্বভারতী। ওখানে পুরো অ্যাজ আ গাইড আমাদের থাকবে উনি, আর হচ্ছে যাওয়া আসা ফ্রম সৃজনী শিল্পগ্রাম টু সৃজনী শিল্পগ্রাম। এই যে বয়েজ হোস্টেলটা দেখছেন, এটা হচ্ছে শান্তিশ্রী বয়েজ হোস্টেল। এই জায়গাটার নাম হচ্ছে বিনয় ভবন। আর এই যে সামনে যে মাঠটা দেখছেন, হ্যাঁ, এই মাঠটা হচ্ছে বিশ্বভারতী খেলার মাঠ বলা হয়। আচ্ছা, এই যে ডান দিকে মাঠ। হ্যাঁ হ্যাঁ। আর এই দিকটা বাঁ দিকে যে কোয়ার্টারগুলো দেখছেন, এখানে 45টা কোয়ার্টার আছে, তার জন্য এই জায়গাটা বলা হয় 45। তো তোমরা কিন্তু এরকম একটা গাইড নিয়ে নিতে পারো। গাইড থাকলে সুবিধা হয়, আরও বিশ্বভারতীকে আরও কাছ থেকে জানা যায় আর কি। মানে টোটাল 3600 বিঘা জায়গার ওপরে বিশ্বভারতী ক্যাম্পাস। ওকে। তো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে 22 রকমের সাবজেক্ট পড়ানো হয়, এবং অলমোস্ট 12,000 স্টুডেন্টস আর দেয়ার। তো আমরা এখন আছি এই অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টারে, ক্যাম্পাসের মধ্যেই। তো এই মূর্তিটা আমরা দেখছি সামনে, এটা হচ্ছে ভিস্তিওয়ালা। তো রামকিঙ্কর বেজ এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, এবং সামনে এই যে ব্যাগটা ভিস্তির, যেটা, তো ভিস্তিটা কিন্তু ছাগলের চামড়া দিয়ে নির্মিত। আচ্ছা, এটা হলো অমর্ত্য সেনের বাড়ি। বাড়ির নাম হচ্ছে পতিচি। উত্তরের এটা শেষ বাড়ি ছিল, কোনো বাড়ি ছিল না, তার জন্য বাড়িটার নামকরণ করেছিল পতিচি। ওই যে আতিথ্য সেন, ওনার বাবার নাম ছিল আতিথ্য সেন, আর অমর্ত্য সেনের প্রথম নাম ছিল বাবলু সেন। অমর্ত্য সেনের নামটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যে অমৃতা সেন ছিল ওনার মায়ের নাম, অমর্ত্য সেনের মায়ের নাম ছিল অমৃতা সেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্টুডেন্ট ছিলেন। তো এখানে এখন কে থাকে? এখন কেয়ারটেকার থাকে দেখাশোনা করার জন্য। বাড়িটা কেউ থাকে না। না, এটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি, যে বাংলা সহজ পার্বে যে ছবিগুলো যিনি এঁকেছিলেন, পেন্টিংগুলো যিনি করেছিলেন, ছোটো বলা সেগুলো সব যাবতীয় যে পেন্টিংগুলো করেছিলেন উনি করেছেন। ওনার নামই হচ্ছে নন্দলাল বসু। বাঁ দিকে যে হোস্টেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নন্দন হোস্টেল। আর্ট ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করে, কলাভবন যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টরা এইখানটায় থাকে। এই স্টুডেন্টরা। ওকে, এটা হলো স্টুডেন্টদের হোস্টেল। সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত গান নাচ এখানে ক্লাস হয়, এখানে ক্লাস করানো হয়। আর যে মূর্তিটা দেখছেন, এটা ভাস্কর রামকিঙ্কর বেজের এটা শেষ মূর্তি। উনি যখন মূর্তিটা বানাচ্ছিলেন, হাত পা করতে পারে, মাথাটা করতে পারেনি, মাথাটা করার আগে উনি মারা গিয়েছিলেন, তার জন্য মূর্তিটার নাম হচ্ছে অসম্পূর্ণ মূর্তি। এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটার মধ্যে কলের বাসি এই কারণে বলা হয়, আগেকার যখন ঘড়ি ছিল না, দূরে একটা রাইস মিল ছিল, রাইস মিল একটা বাসি বাসার সাইলেন্ট, সেই টাইমে মানুষ কাজ হয়। এটা দুই বোনের দৃশ্য। সকালে ঘুম থেকে ওঠার আগে বাসিটা বেজে উঠেছে, খাবারের পুটুলি নিয়ে ছুটে যাচ্ছে কাজে যাওয়ার জন্য। তো হাওয়াতে মায়ের আঁচলটা হাওয়াতে উঠছে, তারপর বাচ্চাটা মায়ের আঁচল ধরে ছুটতে যে মামাই ছেড়ে কোথায় যাচ্ছে। বাচ্চা থেকে যে মাসিটা দেখছে, পেছন দিয়ে ঘুরে যে বাচ্চাটা কাছে, বাংলা একটা কথা আছে, মায়ের চেয়ে মাসির দর বেশি। এর নাম হচ্ছে কলের বাসি। এটা বানিয়েছে ভাস্কর রামকিঙ্কর বেজ। হাত না লেগে ছুটে গেল। আর নন্দলাল বসু সহজ পার্বে সারাগুলো পেন্টিংগুলো করেছে। তো বাদিকে এই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি, যিনি 22 বছর বয়সে যক্ষা রোগে মারা গিয়েছিলেন। তা আমরা এখন ঢুকছি মিউজিয়াম তথা উত্তরায়ণে, যেখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এখানে এরকম টিকিট কাউন্টার আছে। তো দেখো, তোমরা এন্ট্রান্স থেকে ঢুকেই এরকম, মানে পরম শান্তি যেটাকে বলে, এবং কত বড়, হিউজ। এই বাড়িটার নাম হচ্ছে উত্তরায়ণ, এখানেই রবীন্দ্রনাথ থাকতেন। আচ্ছা, তো এটা হলো মিউজিয়ামের ভেতরে ভিডিও ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়, সো সরি টু ইউ গাইজ।
এখানে দেখাতে পারবো না। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে এখানে অবশ্যই এসো মিউজিয়ামে। তো এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির এন্ট্রান্স, দেখো। তো এই উত্তরায়ণ ছাড়াও এখানে 5টা বাড়ি রয়েছে। এখানে দেখো উদয়ন রয়েছে, এটা একটা বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে যদি ডিটেলসে জানতে হয় তাহলে মিউজিয়ামটা অবশ্যই ভিজিট করা উচিত, এবং মিউজিয়ামে ওনার যে হিস্ট্রি, ওনার যাবতীয় জিনিসপত্র, ওনার যা যা লেখা বই এবং কবিতা সব কিছু ওখানে রয়েছে। ওনার পুরো হিস্ট্রি রয়েছে, ইভেন ওনার মৃত্যুর সময় যে ডেথ মাস্ক সেটাও রাখা রয়েছে। বিশ্বভারতীর যে মিউজিয়াম আছে সেটা অবশ্যই ভিজিট করবে। তো এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি হাম্বার, ওকে। আর বাকি 3টে বাড়ি এখানে দেখো তোমরা, এখানে পুনশ্চ, ওদিকে শ্যামলী, আর ওদিকে হচ্ছে কোণার্ক। দেখো রবীন্দ্রনাথের বাড়ির পাতকু, এটা ওয়েল, মানে সারাদিন এখানেই কাটিয়ে দেওয়া যায় বলো। একদম একদম, মানে এত কিছু করার আছে। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন এখানে এসেছিলেন তখন এটা পুরো জঙ্গলে ভরা ছিল, আর এখন এটা ছাতিমতলা নামেই পরিচিত জায়গাটা। জাস্ট দেখো, অসাধারণ একটা। এই ছাতিমতলা থেকেই কিন্তু প্রথম দোল উৎসব, পৌষ মেলা সব কিছু স্টার্ট হয়েছিল। তো এটা 4 বার খোলা হয়, নাহলে পুরোটাই বন্ধ থাকে। বসন্ত উৎসব, দোল, আর হচ্ছে 22শে শ্রাবণ, 25শে বৈশাখ, 4 বার এটা প্রাঙ্গণটা খোলা হয়। তো এই বাড়িটার নামই হচ্ছে শান্তিনিকেতন হাউস। এখান থেকে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লেখা প্রথম শুরু করে। তো আমাদের কলকাতার জোড়াসাঁকোতে যে বাড়িটা রয়েছে তারই অবয়ব এখানে রয়েছে। এই যে এই হিউজ একটা বট গাছ তোমরা দেখতে পাচ্ছ, এই বট গাছটার নাম হচ্ছে 3 পাহাড় বট গাছ। রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর তীর থেকে বট গাছের বীজ এনে এই বৃক্ষটি রোপণ করেছিলেন। আজকের ডেটে মানে 2023 ডিসেম্বরে বট গাছটার সাইজ হচ্ছে এরকম, দেখো যা। আমরা সহজ পাঠে আশা করি প্রত্যেকেই কুমোরপাড়ার গরুর গাড়ি এই কবিতাটা পড়েছিলাম। তো এই কবিতাটা লিখেছিলেন এই গাছের তলাতে বসেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছের তলায় 3টে পাথর নিয়ে বসে খেলতেন বলে এটাকে 3 পাহাড় বট গাছ বলা হয়। তো এর অপোজিটেই হচ্ছে পৌষ মেলা প্রাঙ্গণ। পৌষ মেলা যেখানে হতো আগে, এটা হচ্ছে এই গেটটা দিয়ে ভেতরে, এই ভেতরটাই হচ্ছে পৌষ মেলা হতো। তো আমরা এখন আছি আমাদের সেকেন্ড সাইট সিইং স্পট, সেটা হচ্ছে সুরুল বড়বাড়ি বা সুরুল রাজবাড়ি নামে পরিচিত যেটা। তো এখানে বড় দুর্গাপুজো হয়। তো চলো এবার ঢুকে দেখা যাক ভেতরে। কত বড় জায়গা জুড়ে। দুর্গাপুজোর জন্য ফেমাস। কত সুন্দর, কি বিরাট বড় এই সরকার বাড়ি। খুবই সুন্দর, বিরাট বড়, চরম প্রশান্তি একদম। আমি যে কথা বলছি আমার কথাটাই রেজোনেন্স হচ্ছে চারিদিকে। তো তোমাদেরকে কতটা দেখাতে পাচ্ছি জানি না। এখানে দেখো ওই প্রতিমার যে বিসর্জনের পর যে অবয়বটা থাকে, ওটা মানে খড়ের যে অবয়বটা, ওটা এখনো রয়েছে এবং এটা মনে হয় এখানে পূজিত হয়। সাইট সিইং করতে হলে আমরা এই ভাইয়ের থেকে, ওর নাম হচ্ছে রাজেশ, ও কিন্তু বেশ কম পয়সায় এবং ঘোরায় এবং টোটোতে ঘোরায়, কিন্তু ও কিন্তু খুব ভালো গাইড করে। তো তোমরা চাইলে পুরো শান্তিনিকেতন সাইট সিইং করতে পারো। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 9635332047। আর আমার সঙ্গে এই ফোন নাম্বার যোগাযোগ করবেন। আমাদের ঘুরতে যায় পুরো টোটো কাম গাইড করে পুরো শান্তিনিকেতনটা ট্যুর করি আমরা। দাদার নাম করে করবেন, সুদীপদার নাম করলে কনফার্ম করে হয়ে যাবে। শান্তিনিকেতনের অন্যতম অ্যাট্রাকশন সৃজনী শিল্পগ্রাম। তোমাদেরকে দেখিয়ে দিই, গেটটা হচ্ছে এরকম, দেখো খুব সুন্দর গেট করা। তোমরা দেখো সৃজনী শিল্পগ্রাম, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তোমরা দেখো এখানে টিকিটের ফেয়ারটা আমি দেখিয়ে দিলাম। ক্যামেরা কিন্তু অ্যালাউড নয়, মানে প্রফেশনাল ক্যামেরা অ্যালাউড নয় ভিডিও শ্যুট করার জন্য। স্টিল ক্যামেরা অ্যালাউড। স্টিল ক্যামেরা মানে মোবাইলের ক্যামেরা তোমরা ইউজ করতে পারো, সেটার জন্য 50 টাকা নেয়। আর যদি প্রফেশনাল ভিডিও শ্যুট কেউ করো, মানে গোপ্রো বা ডিএসএলআর দিয়ে, সেক্ষেত্রে বা ওই হ্যান্ডিক্যামগুলো দিয়ে, সেক্ষেত্রে 1 ঘন্টায় 2000 টাকা চার্জ হয়। আসার সাথে সাথেই আমরা ওদিকে ট্র্যাডিশনাল মাদলের আওয়াজ শুনতে পাচ্ছি। ওইদিকে মোস্ট প্রবাবলি কোথাও হচ্ছে। বিরাট বড় জায়গা জুড়ে। ওখানে একটা বুদ্ধ মূর্তি আছে। মোট 56 একর জমি জায়গার উপরে রয়েছে। তোমার ঘরে বাস করে কার হায় ওমর জানু না, তোমার ঘরে বাস করে কার হায় ওমর জানু না,
এখানে কিন্তু এই আর্টগুলো, স্কাল্পচারগুলো সত্যি দেখার মতন। তোমরা দেখো, তো আমি আজরাক প্রিন্টের এই শার্টটা নিলাম। এটার দাম নিল 200 টাকা, 300 টাকা চেয়েছিল, 200 টাকায় নিলাম। বেশ ভালোই, কিন্তু ফিটিংটা যথেষ্ট ভালো হয়েছে। সৃজনী শিল্পগ্রাম কিন্তু খুবই মনোরম এবং বিরাট বড়, খুব সুন্দর। দেখো এখানে সুন্দর সুন্দর হাটসগুলো কত সুন্দর করে আঁকা বাইরে থেকে। দেখো গাছ কেটে কেটে এর মধ্যে এঁকেছেন ওনারা এবং রং করেছেন। আর ঢুকেই বাঁদিকে রয়েছে পুতুল ঘর। তো এখানে নানান রকমের পুতুলের ডেকোরেশন করা রয়েছে, যেরকম পুরুলিয়ার নানান রকম ছৌ নৃত্যের মুখোশ রয়েছে, সেরকম রাজস্থানী কিছু পুতুলও রয়েছে। এখানে আসলে তোমরা এরকম ছোট ছোট হাটস দেখতে পাবে। এই দেখো, এটা হচ্ছে পটচিত্র ঘর। দেখো এখানে পালকিতে করে বউ যাচ্ছে, এটাকে মূর্তি। তো সৃজনী শিল্পগ্রাম দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। এখন বাজে 2:44। ভেবেছিলাম একটু আগেই লাঞ্চ করে নেব, কিন্তু সৃজনী শিল্পগ্রামটা এতটাই বড় যে দেখে শেষ করা গেল না, সেই দেরি হয়ে গেল। বনবিথির হেসেল ঘর, ওই যে ওখানে বোর্ডটা আছে, বনবিথির হেসেল ঘরে আমরা আজকে আমাদের লাঞ্চ করব। আমরা এখন যাচ্ছি। কি সুন্দর রাঙামাটি দেখো, আহা হা, শান্তিনিকেতনের স্পেশাল এটা, দারুণ দারুণ। উইকেন্ডের ভিড় প্রচুর। আমি ভেতরের পার্কিংয়ে জায়গা পেলাম না, দেখিয়ে দিই তোমাদেরকে ভেতরটা। তো থালিতে আমাদের যা যা এলো, এখানে ভাত, আচ্ছা প্রথমে বলি কাঁসার থালায় কিন্তু সার্ভ করেছে, এটা খুব ভালো লাগলো দেখে। এখানে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, খুবই অল্প পরিমাণ, দেখা যাচ্ছে না প্রায়। এখানে উচ্ছে ভাজা আছে, ডাল, আলু পোস্ত, এখানে একটা তরকারি আছে, কিছুর একটা দেখতে হবে। এখানে আমরা সাইড ডিশে নিয়েছি হচ্ছে কাতলা মাছ আর চিকেন কষা। 160 টাকা হচ্ছে ভেজ থালির দাম। এই জায়গাটা আমার বড় কোপাই নদীর ধার আর কি, এটা দারুণ সত্যি। আর এই যে বিখ্যাত কোপাই নদীর ব্রিজটা তোমরা দেখে নাও। আমরা এই পাশটা থেকে এসছি, আর এদিকে কঙ্কালীতলা এই প্রান্তিক এইসব যাওয়ার রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। কোপাই নদীটা অসম্ভব সুন্দর। তো এখন স্রোত নেই বলে একটু ময়লা টয়লা জমেছে ওদিকে পাথরের ওদিকটায়। তোমরা দেখো কোপাই নদীর ধারে সানসেট, এখন পড়ন্ত সূর্য তোমরা পেছনে দেখতে পাচ্ছ। দারুণ 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 এক্সপিরিয়েন্স। আর দেখো এই যে নিচে হচ্ছে কোপাই নদী। তো আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে কঙ্কালীতলা। বোলপুর থেকে মোটামুটি 11 কিলোমিটার। ভালো, খুবই শান্ত শিষ্ট, দারুণ পরিবেশ। কঙ্কালীতলা হচ্ছে মা দুর্গার সতীপীঠের অন্যতম আরেকটা পীঠ। তো এটা তোমরা দেখছো, এটাই হলো মূল মন্দির। তো দেখো বিরাট বড় জায়গা জুড়ে এবং বসার জায়গা রয়েছে প্রচুর। তো আজকে তো তোমাদের প্রচুর কিছু দেখিয়েছি আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর লাস্ট একদম কঙ্কালীতলার মাকে দেখিয়ে ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লাগে, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শান্তিনিকেতন সিরিজের প্রত্যেকটা ব্লগ দেখার জন্য অনুরোধ রইল প্রত্যেককেই। আশা করছি এই শীতে যারা প্ল্যান করছো শান্তিনিকেতন, এই ভিডিওগুলো তাদের জন্য অনেক হেল্পফুল হবে।